রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, দেশের প্রশ্নে ঐক্যের ঘোষণা। বাংলাদেশকে নতজানু দুর্বল ভাবার কোনো অবকাশ নেই, বললেন আইন উপদেষ্টা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল রাজপথ, সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ৩০ সংগঠনের সঙ্গে বৈঠক, শিক্ষক রাজনীতির সমালোচনা। ১ মাসের মধ্যেই সুপারিশ দেবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, নতুন ইসির সঙ্গে প্রথম বৈঠকে বদিউল আলম, আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। এবং করতোয়ার বুকে অর্থনৈতিক অঞ্চল বিনোদন পার্ক, বগুড়ায় টিএমএসএস এর দখলদারিত্বে বদলে গেছে নদীর গতিপথ, সব জেনেও নিশ্চুপ প্রশাসন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আদর্শিক মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন দলগুলোর নেতারা। বুধবার বিকেলে জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকের পর আইন উপদেষ্টা জানান, বাংলাদেশকে নতজানু দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা সহ সাম্প্রদায়িক উস্কানির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাকে জাতীয় সংলাপের এই আয়োজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার ডাকে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াত সহ দেশের সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংলাপে নিজেদের মতামত সরকার প্রধানের কাছে তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। বিকেল 4টায় শুরু হওয়া সংলাপ চলে 2 ঘন্টারও বেশি সময় ধরে। সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান তুলে ধরে নেতারা বলেন, সংকট মোকাবেলায় সরকারের পাশে থাকবেন তারা। জানান, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে রাজধানীতে ঐক্য সমাবেশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাই এক হয়ে মাঠে থাকার ঘোষণাও দেন দলগুলোর নেতারা। কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা হলে তা রুখে দেওয়ার যৌথ বার্তাও আসে নেতাদের কণ্ঠে। যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে যারা ব্যর্থ, অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায়, সেটা রুখে দেওয়ার জন্য 18 কোটি বাংলাদেশি একত্রিত থাকবে। এরপর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের প্রস্তাবও এসেছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত সংলাপ হবে বলেও জানানো হয় বুধবারের এই আয়োজন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগস্টে যে ঐক্য নিয়ে শত্রুর মোকাবিলা, সেই ঐক্যে কোনো চির বা ফাটল ধরেনি।
এই বার্তা বিশ্ববাসীকে জানাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ ঐক্য ও স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এসব কথা বলেন। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছি। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি, সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এদিকে বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরেমনিতে বক্তব্য রাখেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট সমাধানে দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের উচ্চতর সমরজ্ঞান এবং গবেষণার জন্য সামরিক বিদ্যায়তন হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতি বছর এখান থেকে প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত উচ্চতর কোর্স সম্পন্ন করেন দেশ বিদেশের যোদ্ধারা। এবছরে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের শিক্ষা সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে সকালে এনডিসিতে আসেন প্রধান উপদেষ্টা। কলেজ কমান্ড্যান্টকে সঙ্গে নিয়ে 2024 সালে কোর্স সম্পন্ন করা দেশি বিদেশি কর্মকর্তাদের সনদ তুলে দেন ডক্টর ইউনূস। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করছে বিশ্ব, প্রয়োজন জাতিগত ঐক্য। Globally we are at a strategically critical times and Bangladesh is no exception to that. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. সামরিক অঙ্গনের এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বার্তা, বৈশ্বিক সংকট দ্বন্দ্বে নয়, সমাধান হবে সহযোগিতায়। Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে ছাত্রনেতারা বলেন, ছাত্র রাজনীতিতে আদর্শগত মত পার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ছাত্র সংগঠনকে এক থাকতে হবে। ভারতে বসে শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ছাত্রনেতারা। হাতে হাত রেখে এক মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের নেতারা। একটি স্বতন্ত্র বিষয় বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এ সময় আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের কড়া সমালোচনা করে ছাত্রনেতারা বলেন, বাংলাদেশের হিন্দু ও মুসলিম সহ সবাই ভারতের আগ্রাসন প্রতিরোধে ঐক্যবদ্ধ। মমতা ব্যানার্জি সরকার যে বিধানসভায় বসে একটা স্বাধীন সার্বভৌম দেশে শান্তি মিশন পাঠানোর যে প্রস্তাব দিয়েছে, সেটাকেও আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশকে নিয়ে খেলতে আসবেন, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলবো। দিল্লির আরোপিত শিক্ষা কারিকুলামের মাধ্যমে আওয়ামী লীগ নতুন প্রজন্মকে দাসে পরিণত করেছিল অভিযোগ করেন ছাত্র শিবির সভাপতি। আর ছাত্রদল সভাপতি বলেন, ভারতের ষড়যন্ত্র প্রতিহত করতে হলে অচিরেই জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষা ব্যবস্থায়
দিল্লির আনুগত্য করা যায় আওয়ামী দুঃশাসনের 15 বছরের সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দিয়েছিল। জাতীয় নির্বাচনের রুটম্যাপ যদি তারা ঘোষণা করে, এই দেশে আজকে যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে ধরনের ষড়যন্ত্র, যে ধরনের অনিশ্চয়তা, তার 80% সমস্যা ওই এক ঘোষণার মাধ্যমে সমাধান হয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, আর সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে নানা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন ছাত্রনেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং সুস্থ ছাত্র রাজনীতির রূপরেখা তৈরিতে আগামী 20 তারিখের মধ্যে সব ছাত্র সংগঠনগুলো প্রস্তাবনা জমা দেবে। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বুধবার রাতে 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ জানান, ছাত্রদের অধিকার আদায়েও আলোচনা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতির সমালোচনা করেন তিনি। জানান, শিক্ষকরা ফুল টাইম রাজনীতিবিদ এবং পার্ট টাইম শিক্ষক ছিলেন, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অসুস্থ ছাত্র রাজনীতিরও পরিবর্তন চান তারা, চান দেশ গঠনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। দেশে এখনও অনেক অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচন আগে যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তির বিষয়ে অনুষ্ঠিত হলো বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভাগের 850-এর বেশি নেতাকর্মী অংশ নেন। দলীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, 31 দফার মাধ্যমে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার ও জনকল্যাণের কথা উঠে এসেছে। 31 দফা শুধু বিএনপির দাবি দেওয়া নয়, প্রতিটি বাংলাদেশের অধিকার আদায়ের অন্যতম সনদপত্র। প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, আমাদের নির্বাচন কমিশন কেমন হবে, আমাদের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো কেমন হবে, সেগুলো বলা আছে সাংবিধানিক এবং প্রশাসনিক সংস্কারের অংশে। পরে বেলা 3:30টার পর কর্মশালায় প্রধান অতিথির হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় দলের তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে থাকব। পরে মূল বক্তব্যে তারেক রহমান বলেন, এখনো অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চলছে। বলেন, আগামী নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য
যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। তারেক রহমান আরো বলেন, বিএনপি এখন সরকার গঠন করেনি, কিন্তু অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় দলকে ভুলভাবে উপস্থাপন করছেন, তাতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনার পাশে থাকায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দলীয় সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরির পায়তারা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, প্রত্যাশা করি। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস, কলকাতায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশিতা? বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকতে করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক হয়েছেন হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একাট্টা তারা, যোগ দেন রাজনীতিবিদরাও। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা, এই অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা যায়। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে দাবি করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা যা বলেছে তা সঠিক নয় বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ দূত। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তোলা হয় ব্রিটিশ পার্লামেন্টে।
বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতার কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্রিটিশ নেতারা। তৌহিদ হোসেন জানিয়েছেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে বাংলাদেশের অবস্থা সঠিকভাবে তুলে ধরতে হাই কমিশনারকে অনুরোধ করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। পার্লামেন্টের মেম্বাররা তো যা ইচ্ছা তাই বলবেন, এটাতে তো কারো কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, কিন্তু আমাদের যে অবস্থানটা সেটা যেন তারা তাদের চ্যানেলে জানান। এবার ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনার বারাসাতেই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ যুবককে আটক করেছে রাজ্য পুলিশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে সেটির ওপর দাঁড়িয়ে অবমাননা করে হিন্দু সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় জেলা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়। তবে পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না। যে দেশ কম দামে ভালো পণ্য দেবে সেই দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব বাণিজ্যেও পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন, ভারতের সাথে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাজার পরিস্থিতি ভালো হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পেছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন। সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক ভূমিকা আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে। সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তা গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সম্ভব হয়ে গেছে। উপদেষ্টা জানান, চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেলের সংকট নিরসনেও কাজ চলছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ জমা দেবে কমিশন। নতুন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে উভয় পক্ষের মধ্যে ইসির স্বাধীনতা, না ভোট, সীমানা নির্ধারণ, NID ভোটার তালিকা হালনাগাদ সহ নানা বিষয়ে আলোচনা হয়। বিগত 3টি সংসদ নির্বাচনের পর দেশ বিদেশে তুমুল বিতর্কিত হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। দেশের 14তম নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর বুধবার প্রথমবারের মতো কমিশনারদের সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 2 ঘণ্টা ব্যাপী চলে বৈঠক শেষে ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা, না ভোট, সীমানা নির্ধারণ, ভোটার লিস্ট সহ দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে কমিশনের সঙ্গে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ 1 মাসের মধ্যে দেয়া হবে বলে এ সময় জানান তিনি।
তিনি। আমাদের এখনো প্রায় 1 মাস সময় আছে। আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব, সরকারের কাছে দেব। ওনাদের মতামত চেয়েছি, ওনাদের যদি কোনো রকম কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে ওনারা শেয়ার করতে পারেন। তো আমাদের এই আলাপ আলোচনা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে কাজ শুরু করেছে কমিশন। জনগণের আস্থা ফেরাতে কমিশন কাজ করছে বলে এ সময় জানান তিনি। সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট দেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না, এই ধরনের আলোচনা এখনো হয়নি। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসি আরও বৈঠকে বসবে বলে জানান নির্বাচন কমিশনার। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায়ের দিন জানাবেন উচ্চ আদালত। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট জন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। শুনানিতে আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধনীতে একই সঙ্গে রাষ্ট্র, ধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রাহিম ও ধর্মনিরপেক্ষতার বিষয়টি রাখা হয়েছে, যা পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। এর মাধ্যমে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে দেশকে সহিংসতা প্রবণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে সব অপপ্রচার রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা জেলার কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইত্তেফাকুল মাদারাসিল কাউমিয়ার আয়োজনে ওই অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, এই সরকার ব্যর্থ হলে জাতির ওপর দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে। নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। বুধবার এই দুজনকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। 14 বছর আগে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় ট্রাইব্যুনালের হাজতখানায় ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি। প্রতিমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট কামরুলের ট্রাইব্যুনাল পরিদর্শন ও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কুশল বিনিময়ের ভিডিও এখনও ঘুরছে নেট দুনিয়ায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয়, পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়েছিলেন আমির হোসেন আমু। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের সমন্বয়ক ছিলেন আমু। কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার। প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। এদিন গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 3 বছর পর জানা গেল মাহমুদুর রহমান নামে দাফন করা লাশ বিএনপির নেতা হারিস চৌধুরীর।
মেয়ের সঙ্গে ডিএনএ পরীক্ষায় মিলেছে প্রমাণ। এখন রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারের পছন্দের কবরস্থানে দাফন করা যাবে এই বীর মুক্তিযোদ্ধাকে। বিএনপি নেতা হারিস চৌধুরী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। 2007 সালের জরুরি অবস্থার সময় আত্মগোপনে চলে যান তিনি। বাবাকে তার ইচ্ছে অনুযায়ী দাফন করতে না পারার কষ্ট বুকে নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন মেয়ে সামিরা তানজিম চৌধুরী। পরে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। স্ত্রী মিতু হত্যা মামলায় 3 বছর 7 মাস পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এর আগে স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারের হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। স্ত্রী মিতু হত্যা মামলায় 3 বছর 7 মাস পর কারাগার থেকে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার দুপুরে স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারের হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। এরপর বাবুল আক্তার মুক্ত হতে আর কোনো বাধা না থাকায় বিকেল 5:35 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের করা হয় তাকে। এর আগে গত 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ বাবুল আক্তারকে জামিনের আদেশ দেন। পরদিন বাবুলের জামিন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন, ওনার চাকরি জীবন সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে। 2016 সালের 5 জুন নগরীর জিএসসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃশংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তারকে সেই মামলায় আসামি করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআরের রাজস্ব আদায়। চলতি অর্থবছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্র সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। আন্দোলন, সংঘাত, ক্ষমতার পালাবদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসায়ের পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরো বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম, এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। স্থাপন করা হয়েছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও কোনো কাজ হয়নি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে
TMSS এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ ওয়ালির রিপোর্ট। ২৫০০ বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL এর পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি TMSS, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে TMSS। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরেই নদী ঢুকে পড়েছে। পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে TMSS ও BCL এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু TMSS নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে TMSS সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে TMSS কে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল্লাহ ওয়াল, সময় সংবাদ, বগুড়া। নতুন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগে মেক্সিকো সীমান্তে বেড়েছে অভিবাসীদের ঢল। উন্নত জীবনের প্রত্যাশায় ঝুঁকি নিয়ে পরিবারসহ অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছেন। তাদের প্রত্যাশা সীমান্ত বন্ধ করে দিলেও ট্রাম্প অভিবাসীদের সহজে যুক্তরাষ্ট্র থেকে বের করতে পারবেন না। নির্বাচনী প্রচারণার সময় থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগে তাই মেক্সিকো সীমান্তে ঢল নেমেছে অভিবাসন প্রত্যাশীদের। প্রাণের মায়া ত্যাগ করে সবাই ছুটছেন উন্নত জীবনের প্রত্যাশায়। যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের সংখ্যা 20 জানুয়ারির পর দেশটিতে প্রবেশের পদ্ধতি আগের চেয়ে আরো অনেক বেশি কঠিন হতে পারে। ট্রাম্প কি করতে চান সে বিষয়ে আমরা একেবারেই অনিশ্চিত। তিনি অনেক কিছুই বলেছেন, কিন্তু আমাদের বিশ্বাস সবকিছু স্বাভাবিক হবে। তিনি আমাদের সহজে বের করতে পারবেন না। যে কারণে আমরা দেশ ছাড়ছি তা বোঝাতে পারাটা অনেক কঠিন। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমাদের ত্যাগের কথা ওরা জানে না। আমরা আমাদের স্বপ্নকে তাড়া করেই এখানে এসেছি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। বিশেষজ্ঞের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর পথ থেকে সরে যেতে হবে অভিবাসন প্রত্যাশীদের। অন্তরা সেন, সময় সংবাদ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওহাইও সহ কয়েকটি অঙ্গরাজ্য। বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তা। অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলোতে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এই ঝড়। এতে আরও 9 ইঞ্চি পুরু বরফ জমার সম্ভাবনা রয়েছে। রাস্তার দুপাশে জমে আছে বরফের স্তূপ। তুষারের পুরো আস্তরণে ঢেকে গেছে বাড়িঘর সহ গাড়ির ছাদ। প্রকৃতি সব রং ঝেড়ে ফেলে ধারণ করেছে শুভ্র বর্ণ। ক্রমাগত তুষারপাতে বিপন্ন যুক্তরাষ্ট্রের ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, মিশিগান সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। তুষারে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা, জমে গেছে 40 ইঞ্চি পর্যন্ত বরফ। অতিরিক্ত ঠান্ডায় জমে গেছে লেকের পানিও। রাস্তা থেকে বরফ সরাতে দিনরাত কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। তুষার জমে ছাদ ভারী হয়ে গেছে, প্রায় 5 থেকে 6 ইঞ্চি বরফ জমেছে। আমি তাই এগুলো পরিষ্কার করছি।
তুষার আমাকে খুব বেশি বিরক্ত করে না, কারণ আমি এখানে বড় হয়েছি, তাই আমি এসবে অভ্যস্ত। তুষার ঝড়ের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় আবহাওয়া দফতর বলছে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তুষার ঝড়। এতে আরও 9 ইঞ্চি পর্যন্ত বরফ জমার সম্ভাবনা রয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। রাশিয়া এবং চীন একযোগে জার্মানিতে সাইবার হামলা করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলজ। বুধবার জাতীয় সংসদে জার্মানির বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যে কোনো মুহূর্তে সাইবার আক্রমণের শিকার হতে পারে জার্মানি। ইউক্রেনকে সকল ধরনের সহযোগিতার কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন হামলা করতে পারে চীন ও রাশিয়া। বুধবার জার্মানির জাতীয় সংসদে ইউক্রেন ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে এমন আশঙ্কার কথা জানান চ্যান্সেলর ওলাফ শলজ। দেখুন, এখানে লুকানোর কিছু নাই যে আমরা আমাদের সর্বস্ব দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি, আর এ কারণে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাশিয়া এবং চীন যে কোনো সময় আমাদের দেশে সাইবার হামলা চালাতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারিতে জার্মানির জাতীয় নির্বাচন, ততদিন ইউক্রেনের জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে কিনা এমন প্রশ্নে শলজ ইতিবাচক উত্তরে বলেন, জার্মানি সবসময় ইউক্রেনের পাশে থাকবে। ইউক্রেন ইস্যুতে আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। যদিও আমরা সবচেয়ে বেশি সাহায্য ইউক্রেনের জন্য দিচ্ছি, অন্য কোথাও থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইউক্রেনকে সব দিয়ে দিতে পারি না। ইউক্রেনের জন্য সব ধরনের রসদ জার্মানি সরবরাহ করলেও রাশিয়ার ভূখণ্ডে হামলায় সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বা মিসাইল টাউরুসের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র ইউক্রেনকে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শলজ। বলেন, এই মুহূর্তে ইউক্রেনে ন্যাটো বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 600-র বেশি ক্রিসমাস ট্রি দিয়ে সমগ্র বাড়ি সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক জার্মান দম্পতি। নিছক আনন্দের জন্য বড়দিন উপলক্ষে বাড়ি সাজিয়ে তারা 7ম বাড়ির মতো এই রেকর্ড গড়েছেন। বাড়িটিতে সাজাতে ব্যবহার করা হয়েছে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস। সারি সারি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো আলো ঝলমলে এই বাড়িটি জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলের রিনটেন শহরে অবস্থিত। দেখতে আর 10টা সাধারণ বাড়ির মতো হলেও অসাধারণ সাজসজ্জা বাড়িটিকে এনে দিয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। একটি দুটি নয়, 605টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। সারা বাড়ি থেকে নানা রঙের আলো যেন ঠিকরে পড়ছে। গোটা বাড়িটিকে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে। যোগ করা হয়েছে ক্রিসমাসের নানা উপাদানও। সুজান জেরোমিন ও টমাস জেরোমিন নামের এই দম্পতি জানান, তারা শখের বশেই এ কাজ করে থাকেন প্রতি বছর। নিছক আনন্দের জন্য করা এই কাজ তাদেরকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আনন্দ দেয়। ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে এগুলোকে সাজানো আমার জন্য প্রশান্তির কাজ। এই দম্পতি বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন টানা 2017 থেকে 2021 সাল পর্যন্ত। এরপর 2023 সালে 550টি ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ি সাজিয়ে পুনরায় রেকর্ড গড়েন। কাকুলি আখতার, সময় সংবাদ। কানাডার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে প্রবাসীদের 2 দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করা হয়েছে। গত 30 নভেম্বর ও 1 ডিসেম্বর এ সেবা দেওয়া হয়। মন্ট্রিলে 2 দিন প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, ই পাসপোর্ট, ভিসা, এনভিআর, জন্মসনদ সংক্রান্ত নানা সমস্যা সমাধান ও পরামর্শ দেন হাই কমিশনের কর্মকর্তারা। বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানাডার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সুবহান। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, দেশের প্রশ্নে একসঙ্গে থাকার ঘোষণা। যে ঐক্যে স্বৈরাচারের পতন ঘটেছে সেখানে কোনো ফাটল ধরেনি বলেন ডক্টর ইউনূস। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল রাজপথ, সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। 1 মাসের মধ্যেই সুপারিশ দেবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। নতুন ইসির সঙ্গে প্রথম বৈঠকে বদিউল আলম, আস্থা ফেরাতে কাজ করছে কমিশন।
এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।